আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং এর কনসলিডেশন ক্লাস নাম্বার 5 এ সবাইকে স্বাগতম। আমরা আজকে যে সেশনটি নিব সেখানে আমরা একটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস অর্থাৎ একটা ইনকাম স্টেটমেন্ট করব যেখানে একটা সাবসিডিয়ারি এবং একটা অ্যাসোসিয়েট আছে। আমরা এক্সেলে এই প্রবলেমটা সলভ করব। তো আমাদের এই কনসলিডেশন নিয়ে আগে আরও 4টি ক্লাস হয়েছে, যেখানে প্রথম 2টি ক্লাস ছিল বেসিক গ্রুপ স্ট্রাকচার বা বেসিক গ্রুপ অ্যাডজাস্টিং এন্ট্রিজ, অর্থাৎ এখানে আমরা থিওরিগুলো আলোচনা করেছিলাম। এরপর প্র্যাকটিক্যাল কনসলিডেশন, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, সার গ্রুপ, একটা ছোট গ্রুপের বেসিক আমরা প্র্যাকটিক্যালি দেখেছিলাম। এবং প্র্যাকটিক্যাল কনসলিডেটেড এসএফপি মেলমোড গ্রুপ, এটা ছিল তুলনামূলকভাবে অনেক বড়, অর্থাৎ এখানে 2টা সাবসিডিয়ারি, একটা অ্যাসোসিয়েট ছিল এবং অ্যাডজাস্টমেন্টের সংখ্যা অনেক বেশি ছিল। এটা আমরা করেছি। আপনারা যারা এই ক্লাসগুলো দেখেন না, আগে ভিডিও থেকে দেখে নিতে পারেন, মেটেরিয়ালস সহ গ্রুপে দেওয়া আছে। আর এর পাশাপাশি আমরা আইসিবি পাস্ট কোয়েশ্চেন সলভ করছিলাম, যেখানে মার্চ 25 কোয়েশ্চেনের একটা গ্রুপ এসএফপি এবং গ্রুপ পিএল একই অঙ্কের মধ্যে ছিল। তো আজকে আমরা দেখছি এসপিএল বা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। আমাদের এক্সেল থেকে আমরা শুরু করছি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানান, আর একটু রেসপন্স করেন। যদি রেসপন্স না করেন ক্লাসটা 15 মিনিটে শেষ হয়ে যাবে। আর রেসপন্স করলে আপনারা আপনার নিজের মতো করে একটু জেনে নিলেন, আধা ঘন্টা লাগলো বা এরকম লাগবে আর কি। আমার মতো আমি পড়ায় গেলে তো আমার, যেহেতু আমি একবার এক্সেলে উঠাইছি আবার একটু দেখছি, কাজে আমার এটা কুইক হবে। আপনাদের জন্য আপনারা একটু কোয়েশন করে জেনে নেবেন। তো এখানে প্রথমে যে প্রবলেমটা দেওয়া আছে, এসপিএল উইথ সাবসিডিয়ারি, এখানে এইচ একটা কোম্পানি এবং এস একটা কোম্পানি এইচ ওন 80% অফ এস অ্যান্ড এ আর একটা কোম্পানি, মানে 3টা কোম্পানি এইচ এস এ। আমরা ধরে নিই সংক্ষেপে হোল্ডিং সাবসিডিয়ারি অ্যাসোসিয়েট, এরকম, মানে একটা প্যারেন্ট, একটা সাবসিডিয়ারি, একটা অ্যাসোসিয়েট। সাবসিডিয়ারি 80% আর অ্যাসোসিয়েট হচ্ছে আমরা জানি 20 থেকে 50-র মধ্যে হয়, তো 30% শেয়ারের মালিক। এবং এখানে রেভিনিউ, কস্ট অফ সেল, গ্রস প্রফিট, ডিস্ট্রিবিউশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, প্রফিট ফ্রম অপারেশন, ট্যাক্স, প্রফিট আফটার ট্যাক্স। তো খুব সিম্পল, এখানে এক্সট্রা কোনো এন্ট্রি নাই, মানে অ্যাডজাস্টিং আছে, বাট এরকম কোনো আইটেম নাই যে প্রথমে বোঝা যাচ্ছে না, এই ধরনের নাই। মাঝে যে ধরুন গ্রস প্রফিট, এটা আসলে জাস্ট বিউটিফুল। আবার এখানে প্রফিট ফ্রম অপারেশন, এটাও একটা বিউটিফুল। আর প্রফিট আফটার ট্যাক্স, এটাও একটা বিউটিফুল। যে কারণে এখানে আসলে খুব বেশি এন্ট্রি, মানে আইটেম নাই। দেয়ার আর নো আইটেম ফর কম্প্রিহেনসিভ ইনকাম, আদার কম্প্রিহেনসিভ ইনকাম নাই। আমরা যখন ব্যালেন্স শিট করি তখন আমরা কনসলিডেটেড ব্যালেন্স শিটের জন্য কিছু টিপস দেওয়া ছিল, যেমন আমাদের একটা গুডউইল নামে নতুন ক্রিয়েট হয়, এনসিআই নতুন ক্রিয়েট হয়, এবং গ্রুপ রিটেন আর্নিংসটা নতুন অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যায়। আর শেয়ারগুলো শুধু প্যারেন্টের নেই। তো এখানে যারা আগে পরীক্ষা দিয়েছেন বা জানেন, এখানে কি একটু বলবেন যে এখানে আসলে আমাদের স্ট্রাকচারটা, মানে আমাকে তো এরকম একটা সেম করতে হবে, তো এর মধ্যে কোথাও ঘর টর ফাঁকা রাখার দরকার আছে কিনা বা নতুন কোনো আইটেম আসে কিনা, এটা কি কেউ বলতে জানেন? মানে প্রশ্নে এটা দেয়া আছে, আমি উত্তরে লেখার সময় আমি কি করব, কিভাবে করব? তো আমি নর্মালি রেভিনিউ সবগুলাতে একটা করে ঘর ফাঁকা রাখবো। আসলে এখানে খুব একটা প্রয়োজন পড়ে না ফাঁকা রাখার, তারপরেও কোনো আইটেম যদি আসে। আর মেজর যে চেঞ্জটা হয় এটা হচ্ছে, আমাকে প্রফিট আফটার ট্যাক্স হওয়ার পরে এই প্রফিটটাকে আমাকে ভাগ করে দেখাতে হয়, টু এনসিআই অ্যান্ড টু গ্রুপ।
বা প্যারেন্ট, এই দুইটা ভাগে ভাগে দেখাতে হয়। যেমন আমাদের এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, রেভিনিউ, কস্ট অফ সেল, গ্রস প্রফিট, ডিস্ট্রিবিউশন। প্রশ্নে যা ছিল হুবহু সেম। এটার সাথে আমাকে যখন প্রফিটটা আমি পেলাম, এই প্রফিট থেকে প্রফিট অ্যাট্রিবিউটেবল টু ইকুইটি হোল্ডার এবং প্রফিট ফর এনসিআই, এই দুইটা ভাগে আমাকে ভাগ করতে হয়। আর এখানে যেহেতু অ্যাসোসিয়েট আছে, অ্যাসোসিয়েটের অংশটা আমার প্রফিট ফর অপারেশনের নিচে যোগ করে আলাদাভাবে একটু দেখাতে হয়। অর্থাৎ এই অ্যাসোসিয়েটের অংশটা তো আমি রেভিনিউ না বা অন্য কোনো ইনকাম না, এটা প্রফিটের নিচে দেখাতে হয়, এটুকুই শুধু চেঞ্জ। তাহলে আমরা অ্যাডজাস্টিংগুলো দেখি। আমাদের অ্যাডজাস্টিং যেহেতু কম, সরাসরি অ্যাডজাস্টমেন্টগুলো পড়ি। অ্যাডজাস্টমেন্ট বলতেছে অ্যাট দ্য ডেট অফ অ্যাকুইজিশন ফেয়ার ভ্যালু অফ এস প্লান্ট মেশিনারি হুইচ at the time had remaining useful life of 10 year exceeded book value by 10,000। অর্থাৎ এস বা সাবসিডিয়ারির প্লান্ট এন্ড মেশিনারি, এটা হচ্ছে 10 বছর আগে যখন এটার ইউজফুল লাইফ ছিল, এমন অবস্থায় $10,000 বুক ভ্যালু থেকে বেশি ছিল। ঠিক আছে? তাহলে এই অ্যাডজাস্টিংটার আমরা কি নামে ডাকি? রেসপন্স করে, এটা হচ্ছে ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। আমরা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ব্যালেন্স শিটেও করছি। ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টে কি করতে হয়? নেট অ্যাসেট এট অ্যাকুইজিশন এবং রিপোর্টিং ডেট নেট অ্যাসেট, এই দুটাতে বাড়ায় দেখাইতে হয়। নেট অ্যাসেটে দেখাই ফুল অ্যামাউন্টটা, আর রিপোর্টিং ডেটে দেখাই এটা থেকে ডিপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর। আমার কথা কি বুঝতে পারছেন? আগে ক্লাসগুলো করলে বোঝার কথা। জি স্যার, বুঝতে পারছি। এরকম ছিল, তাই না? আমি এরকম ছিল, এবং এটা আমরা দেখাতাম যে এফবি অ্যাডজাস্টমেন্ট, এরকম নাম দিয়ে আমরা কি করব, এখানে 10,000 যোগ দিব। মানে এর আগে কিন্তু আরো কিছু আইটেম থাকে, আপনি যদি মনে করতে পারেন, শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিটেন আর্নিংস এরকম থাকে। তারপর নিচে এটা আমরা দিই। আর রিপোর্টিংয়ে গিয়ে কি করি, এটা থেকে চিন্তা করি, দেখি যে 1 বছর বা 2 বছর অতিবাহিত হয়েছে মানে অ্যাকুইজিশনের পরে, তাহলে এটা থেকে হয়তো 2 বছরে 4,000 কমছে, আমি 6,000 দিই। এই তো করি, সরি, এখানে দিই 6,000। এটা কি মনে পড়ছে? এরকম দিই। অর্থাৎ ধরেন 4 বছরে 4,000 কমছে, এই ধরনের একটা বিষয়। কিন্তু এটার সাথে আমাদের এই, আমরা তো এখন করতেছি প্রফিট অর লস, এটার পার্থক্যটা হচ্ছে আমরা এখানে 10,000 থেকে 6,000 করলাম, কারণ 4 বছরে প্রতি বছর 1,000 করে কমছে। মনে করেন 4 বছর আগের অ্যাকুইজিশন ছিল। তো এখানে তাহলে চেঞ্জটা কি? এই চেঞ্জটা হচ্ছে জাস্ট প্রফিট অর লস যেহেতু আমি করতেছি, পিএল আমরা কত দিনের জন্য করি? নর্মালি 1 ইয়ার। তাহলে আমি শুধু 1 ইয়ারে অ্যাডজাস্টমেন্টটা দেখব। অর্থাৎ 1 ইয়ারে আমি যদি 10 বছরে 10,000 হয়, 1 ইয়ারে 1,000। অর্থাৎ 1 বছরে আমার কত এক্সট্রা ডেপ্রিসিয়েশন লাগবে। ডেপ্রিসিয়েশন মানে তো আমার খরচ। তো আমি তো খরচের আইটেম এখানে দেখাচ্ছি, কস্ট অফ সেল বা ডিস্ট্রিবিউশন কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা দেখাচ্ছি। এখানে আমাকে 1 বছর দেখাতে হবে, এটা মনে রাখবেন, জাস্ট 1 বছরের আইটেম। এরপর আছে ডিউরিং দ্য ইয়ার এস সোল্ড গুডস টু এইচ। এস এইচ এর কাছে বিক্রি করছে, তাহলে লাভ কে করছে? এস এই করছে। মার্জিন 25%, বাই দ্য এন্ড এইচ হ্যাড সোল্ড 60% অফ দিস গুডস। তাহলে আনরিয়ালাইজড প্রফিট কত হবে? 4,025%। 4,000। যেটা সেল করেছে এটা তো সমস্যা নাই। এখানে মার্জিন শব্দটা খেয়াল করবেন, সব সময় থাকে কি মার্কআপ। মার্কআপ হইলে 25/125, এটা দিয়ে গুণ করতাম। আর মার্জিন হওয়ার কারণে সরাসরি 4,000 এর সাথে 25% অর্থাৎ 1,000। এখন আমাদের জার্নাল কি, আমরা ওইখানে যেটা করতাম, রিটেন আর্নিংস থেকে কমায় দিতাম, মানে প্যারেন্ট সেল করলে রিটেন আর্নিংস থেকে কমাতাম, আর সাবসিডিয়ারি সেল করলে নেট অ্যাসেট থেকে কমাইতাম। আর সাথে ইনভেন্টরি
যেটা দুইজনের ইনভেন্টরি যোগ হয়, দুইজনের ইনভেন্টরি কমাইতাম। আর এখানে সেম হবে, যে প্রফিট করেছে তার প্রফিট থেকে কমবে। ঠিক আছে, প্রফিট থেকে কমবে বলতে তার কস্ট অফ সেলের সাথে যোগ করে দিই। ইনভেন্টরিটা হলো কস্ট অফ সেল আইটেম। তারপর আছেন গ্রুপ অ্যাকাউন্টিং পলিসিস টু মেজার নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ইউজিং প্রপোর্শন অফ নেট অ্যাসেট। কারেন্ট ইয়ার গুডউইল ইম্পেয়ারমেন্ট লস 1200 শুড বি চার্জ টু দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো কারেন্ট ইয়ারের যে গুডউইল ইম্পেয়ারমেন্ট লস, এটা 1200 অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে চার্জ করে দিবেন। তাহলে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, এটাকে একটু বাড়ায় দিবেন। আর কারটাই বাড়াবেন, প্যারেন্ট, সাবসিডিয়ারি না অ্যাসোসিয়েট? গুডউইলটা খরচটাই হলো প্যারেন্টের, গুডউইল অ্যাসেটটাই প্যারেন্টের। প্যারেন্ট যদি না কিনতো, গুডউইল নামে কিছু তৈরি হতো না, এজন্য এটা প্যারেন্টের খরচ হবে। তারপর বলতেছে 30 জুন 2028 ইনভেস্টমেন্ট। সাউন্ড বেশি আসতেছে, একটু অফ করে রাখুন। থ্যাংক ইউ। তো আমরা এরপর বলতেছি ইনভেস্টমেন্ট হ্যাড ইম্পেয়ার্ড 450 হুইচ হ্যাড কারেন্ট ইয়ার লস 150। তাহলে ইনভেস্টমেন্টের ভ্যালু $450 কমে গেছে, এই বছরে কমছে $150। এখন আমার জন্য 450 গুরুত্বপূর্ণ নাকি 150 গুরুত্বপূর্ণ? মোট ভ্যালু কমছে 150 গুরুত্বপূর্ণ। 150 গুরুত্বপূর্ণ, কারণ আমি এই ব্যালেন্সটা করতেছি ইয়ার এন্ডেড 30 জুন 2008, এক বছরের ব্যালেন্স, এক বছরের ইনকাম স্টেটমেন্ট। এক বছরে 150 কমেছে, এটা আমি দেখাবো। কোথায় দেখাবো? এই খরচটা এই মানে ইনভেস্টমেন্টে যেহেতু আমি একটা লাইন করেছি এখানে নিচে, যে শেয়ার অফ অ্যাসোসিয়েট, তো অ্যাসোসিয়েটের লাভ যত আছে তা থেকে 150 বিপ দিয়ে দিব। তারপরে আছে লাস্ট আইটেম, এইচ সাইন্ড কন্ট্রাক্ট প্রোভাইড কাস্টমার সাপোর্ট সার্ভিস ফর দ্য ফলোইং 12 month। H received full fee 30,000 advance recognized as revenue। এই আইটেমটা অ্যাকচুয়াল কনসলিডেশনের আইটেম না। আমি আপনাদের বলছিলাম যখন থিওরি পড়াই যে এর বাইরে আর কিছু থাকবে না, কয়েকটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমি বলে দিয়েছিলাম। আসলে এর বাইরে কিছু থাকে না, কিন্তু আপনাকে কঠিন করার জন্য আপনাকে কনসলিডেশনের বাইরে, যেমন এটা হচ্ছে আমার আনআর্নড রেভিনিউ এর একটা প্রবলেম দিয়ে দিছে, অথবা ইনটেনজিবল অ্যাসেটের একটা প্রবলেম, IAS 36 এর একটা প্রবলেম। ওইগুলাতে আপনার উইকনেস থাকলে আপনার কনসালটেশন করতেও সমস্যা হবে। আর এই প্রবলেমটা কি বলছে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। অর্থাৎ আপনি কাজ করেন নাই, কিন্তু 12 মাসের টাকা অ্যাডভান্স নিয়ে নিছেন এবং রেভিনিউ হিসেবে দেখায় ফেলছেন। তো 1 জানুয়ারিতে নিছেন, আজকে ব্যালেন্স শিট করতেছেন বা ইনকাম স্টেটমেন্ট করতেছেন 30 জুন, তাহলে 6 মাস পার হয়েছে। এখন আপনি যে রেভিনিউ 30,000 দেখাইছেন, এটা তো আর 30,000 থাকবে না, রেভিনিউটা কমে যাবে 15,000। আর 15,000 কি হবে? ডেফার্ড ইনকাম হবে। ঠিক আছে, সবগুলো অ্যাডজাস্টমেন্ট আশা করি বুঝছেন। এখন আমরা প্র্যাকটিক্যাল কিভাবে করে একটু দেখব। প্রথম আপনি একটা ছক বানাবেন, যেখানে রেভিনিউ, কস্ট অফ সেল, গ্রস প্রফিট, ডিস্ট্রিবিউশন কোথায় পাবেন সব আপনার কস্টে যেভাবে আছে লিখতে থাকবেন। লেখার পরে একটা শেয়ার অফ অ্যাসোসিয়েটটা শুধু এক্সট্রা দিবেন প্রফিট ফ্রম অপারেশনের পরে এবং ট্যাক্সের আগে। তারপর হচ্ছে আপনার এই দুইটা ভাগ করে দিবেন। আপনি যখন রেজাল্টটা আসবে এখানে, এটার মধ্যে এনসিআই কত আর এনসিআই বাদে যারা প্যারেন্ট তারা কত, এই দুইটা ভাগ করে দেবেন, অঙ্ক শেষ। এখন আমাদের করতে হবে ওয়ার্কিংস থেকে। ওয়ার্কিংসে 80-30 এটা জানি। এডিশনাল ডেপ্রিসিয়েশন রিভ্যালুয়েশন হয়েছে 10,000, পার ইয়ার হয়েছে কত? 1,000। এখন আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 1,000। জার্নালটা বলেন, ডেপ্রিসিয়েশনের জার্নাল কি হবে?
এক্সপেন্স ডেবিট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট পরের ডেপ্রিসিয়েশন ক্রিয়েট করতে পারি, অ্যাসেট হুম ক্রিয়েট করতে পারি। কি একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রিয়েট অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন আচ্ছা আমরা ডাইরেক্ট পিপি ক্রিয়েট করে দিলাম ঠিক আছে আর পিপি করেন আর অ্যাকিউমুলেট করেন এগুলো হচ্ছে ব্যালেন্স শিটের আইটেম তো ব্যালেন্স শিটের আইটেমে আপনার এখানে কিছু করার নাই মানে আমি অ্যাডজাস্টমেন্ট দেখাইতে দিতে পারতেছি না আর ডেবিট করতেছি ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশনটা আমরা সবসময় এক্সপেন্স দেখাইলেই হয় কিন্তু এখানে এই ডেপ্রিসিয়েশনটা কি কস্ট অফ সেলের নাকি এটা দেখবেন কোথাও না কোথাও বলা আছে কোথাও বলছিল পাইছিলেন fair value of plant and machinery remaining useful life আচ্ছা এটা হচ্ছে কিন্তু প্ল্যান মেশিনারি কস্ট আছে যদি কস্ট অফ সেল কস্ট অফ সেল যে at the date of acquisition the fair value ওটা কি হুম fair value of plant and machinery জি at the date of acquisition fair value of as plant machinery at which time had remaining useful life 10 years exceeded book value 10 আচ্ছা আমরা তাহলে এখানে কস্ট অফ সেল দিয়ে দিলাম এখানে যে আমি নোট দিয়ে রাখছি ইউ উইল বি গিভেন এক্সপেন্স ক্লাস আদারওয়াইজ অ্যাজিউম করতে হবে ঠিক আছে অর্থাৎ এক্সপেন্স হলে আপনাকে এই এক্সপেন্সটা কি কস্ট অফ সেল হবে না ডিস্ট্রিবিউশন হবে না অ্যাডমিনিস্ট্রেটিভ হবে এটা আপনি হয় অ্যাজিউম করে নেবেন অথবা আপনার কস্টে দেওয়া থাকবে তারপর হচ্ছে পিওআরপি ইন্টার কোম্পানি ট্রানজ্যাকশন ফার্স্ট রিভার্স রেভিনিউ আপনি যে 10,000 সেল দিয়েছেন তখন জার্নাল কি ছিল তখন জার্নাল ছিল তখন আপনি রেভিনিউ আর কস্ট অফ সেল ক্রেডিট ঠিক আছে এখন কি করবেন রেভিনিউকে ডেবিট করবেন জি সেলস রেভিনিউ নামে আছে না এখানে শুধু রেভিনিউ নামে আছে রেভিনিউ ডেবিট করবেন আর কস্ট অফ সেল ক্রেডিট করবেন কস্ট অফ সেল ক্রেডিট করলে পাইবে না কমবে 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 সেল রেভিনিউ ক্রেডিট করলে এটাও কমবে ডেবিট করলে কমবে মানে দুইটাই ডেবিট কমবে মানে রেভিনিউ কমছে দুইটাই কমবে মানে আমাদের ইন্টার কোম্পানি ট্রানজ্যাকশন ছিল নিজেদের ভিতরে সেলও হয় নাই রেভিনিউ হয় নাই কষ্টও হয় নাই এই আচ্ছা এখন আসেন পিওআরপি পরিমাণ হচ্ছে 25/100 25/125 না আর 10,000-এ 40% রয়ে গেছে 60% সেল করছে তাহলে 4,000-এ 25/100 হচ্ছে 1,000 অ্যামাউন্ট পাইলাম 1,000 অ্যামাউন্ট 1,000 কি হবে ইনভেন্টরি ক্রেডিট হবে আর কস্ট অফ সেল ডেবিট হবে কার ডেবিট হবে সাবসিডিয়ারি কেন সেল করছে সাবসিডিয়ারি ভাই এই পার্ক নিয়ে একটা ভাই ছোট্ট 40% তো বিক্রি হয় নাই হ্যাঁ যেটা অবিকৃত এটাই হলো 40% তো আনসোল্ড আনসোল্ডটাই পিওআরপি হয় যেটা সেল হয়ে যায় সেটা তো সেক্ষেত্রে ইনভেন্টরিটা কমবে না এখান থেকে এই যে ইনভেন্টরি কমাইছি তো ক্রেডিট করা মানে কমানো ও জি জি ঠিক আছে কিন্তু ইনভেন্টরি কমলেও আমি দেখাতে পারতেছি না আমার তো কিন্তু ব্যালেন্স শিট সে করতে বলে নাই এই জন্য আমি দেখাতে পারছি না ঠিক আছে তারপর গুডউইল এই পার্কের ক্ষেত্রে কি শুধুমাত্র ইনভেন্টরি থাকে না আরো অনেক অন্য কোনো আইটেমও থাকতে পারে বা থাকে তারপরে ইনভেন্টরি থাকে আর আইটেম ওটাকে বলে আপনার অনেক সময় নিজেদের মধ্যে ফিক্সড অ্যাসেট বা নন কারেন্ট অ্যাসেট সেল হয় সেটাও কম দাম বেশি দামে হতে পারে মানে আমার একটা অ্যাসেট ছিল 1,00,000 প্যারেন্টের সেই 1,00,000 থেকে ডিপ্রিসিয়েট করে আমার কারেন্ট ভ্যালু ছিল 60,000 আমি সাবসিডির কাছে 80 দিয়ে বিক্রি করে দিলাম অথবা সাবসিডির কাছে 60,000-এর ক্যারিং ভ্যালু আমি বিক্রি করে দিলাম 40 ঠিক আছে এখানেও পার্ক হতে পারে এটা এনসিএ পার্ক বলে নন কারেন্ট অ্যাসেট পার্ক তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 1200 আমরা যখন ব্যালেন্স শিট করি তখন আমরা শুধু লিখতাম যে একটা শব্দ বলতাম
যে ইট উইল বি চার্জ টু দ্য প্রফিট অর লস, এই কথাটা খুব বেশি ইউজ করে, তাই না? এটা চার্জ করা হবে, প্রফিট অর লসে চার্জ করা হবে, পিএল এ চার্জ করে দেন, এরকম বলে দেয়। কিন্তু আমি যখন প্রফিট অর লস করব তখন শুধু চার্জ করলে বললে হবে না, চার্জের আমার খাত বলতে হবে। যেমন এখানে আমার খাত আছে কস্ট অফ সেল, খাত আছে ডিস্ট্রিবিউশন, খাত আছে অ্যাডমিনিস্ট্রেটিভ। আমাকে একজাক্ট খাতটা জেনে ওখানে দিতে হবে। চার্জ কিভাবে করে আমরা জানি, এক্সপেন্স ডেবিট, আর যেহেতু এটা গুডউইল বা ইনটেনজিবল ক্রেডিট। হ্যাঁ, এখন আমাকে এক্সপেন্স ডেবিট বললে হবে না, এক্সপেন্সের খাত বলতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা প্রশ্নে বলা আছে যেটা গুডউইলটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে চার্জ হবে। 1200 ইমপ্লয়মেন্ট লস চার্জ টু দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এরকম বলছে। তারপর হচ্ছে গুডউইল গেল, এরপরে আছে আমাদের যে 150, যেটা 450 মোট ইম্পেয়ার হয়েছে, তার মধ্যে 150 এই বছরে। তো 150 আমরা কি করবো, সে তো প্রফিট করেছে 26,000, কোথায় পাইছে 26? যে 3 লাইন দেওয়া আছে না এসেটে, এই 26-এ প্রফিট করছে। 26-এর 30% হচ্ছে আমার, 26-এর 30% হলো 7,800। এটা থেকে কমাবো 150, কারণ এই বছরে 150 ইম্পেয়ার হয়েছে। তাহলে আমার শেয়ার অ্যাসোসিয়েট হবে এই বিগ ফোরটা 7,650। আর কন্ট্রাক্টের কাস্টমার, এটা আমরা অলরেডি বলছি যে এখানে 30,000 ছিল, এক বছরের জন্য টাকা নিয়েছিল, 6 মাসে 15,000, সেলস রেভিনিউ কমায় দিব 15,000, ডেফার্ড ইনকাম ক্রিয়েট করব 15,000। আচ্ছা, এই ডেফার্ড ইনকাম কি এখানে কোথায় যাবে কেউ বলতে পারেন? ডেফার্ড ইনকাম এটা কোনটার মধ্যে যোগ হবে? এনিওয়ান? না, ব্যালেন্স শিটে যাবে না এটা? হুম, এখানে এটা না, অপারেটিং ব্যালেন্স শিটে যাবে না? এটা হচ্ছে ব্যালেন্স শিটের আইটেম। ইনকাম নাম দেখে আবার এদিকে খোঁজাখুঁজি করেন না, এটা ব্যালেন্স শিটের আইটেম, ব্যালেন্স শিটে যাবে, মানে আমার দেখাতে হবে না। আর এনসিআই এর প্রফিট, সাবসিডিয়ারি নেট প্রফিট 39,000 দেওয়া ছিল, এখান থেকে ডিপ্রিসিয়েশনের জন্য 1,000 কমলো, পিওআরপির জন্য 1,000 কমলো, রিভাইজ হলো 37,000। এই 37-এর 20% হচ্ছে এনসিআই, এটা 7,400। আমরা আশা করি এটা কমপ্লিট করতে পারবো। আমরা কি করবো, রেভিনিউগুলা সব যোগ দিব, তাই তো? ইজ ইকুয়াল টু রেভিনিউ প্লাস এটা অ্যাসোসিয়েট কি যোগ দিব না, না, এখন কি বলবো? কারণ অ্যাসোসিয়েট তো প্রফিট তুলে দেবে। কম। এখন এই রেভিনিউ যোগ দিলাম, তো এই 7 লাখ থেকে আমার দেখতে হবে কি কি বাদ যাবে। রেভিনিউ কমছে এরকম কি কি আছে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। আমার কস্ট অফ সেল আছে, এটা আমার দেখার দরকার নেই। একটা হচ্ছে 10,000 ডেবিট, মানে কমানো, 10,000 কমবে। আরেকটা আছে 1,000 ডেবিট, 1,000ও কমবে, কস্ট অফ সেলস কমবে। তো এটা কস্ট অফ সেল। সেলস রেভিনিউ 10,000 কমবে, নিচে একটা 15,000 আছে, 15,000ও কমবে, ঠিক আছে? এই দুইটাই সেলস রেভিনিউ, তো আর নাই। না, 25,000 বাদ দিয়ে দিলাম, মাইনাস 10,000, মাইনাস 15,000। এরপর আছে কস্ট অফ সেল, কস্ট অফ সেল এই দুইটা যোগ দিব। এখন কস্ট অফ সেল থেকে কি কি কমবে? 10,000 আর 1,000। কস্ট অফ সেল 1,000 ডেবিট, ডেবিট মানে কি 1,000 বাড়বে, বাড়বে। বাড়বে, এই 10,000 কি হবে? ক্রেডিট, কমবে। মানে কমবে। কমবে, এই 1,000 এটা বাড়বে, এটাই তো বাড়বে। এটা বাড়বে, বাড়বে। এ- এটা বাড়বে পিওআরপির জন্য, আর এটা বাড়বে এক্সেস ডিপ্রিসিয়েশনের জন্য। 1,000 বাড়বে আর 10,000 কমবে। আর কিছু আছে?
দুইটা 1000 বললাম না বাড়বে, হ্যাঁ আর মাইনাস হবে 10,000। গ্রস প্রফিট অটো আসবে। ডিস্ট্রিবিউশন কস্ট হচ্ছে 16,000, 20,000। এটার মনে হয় এটা কি আছে এখানে? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দুইটা যোগ দিলাম, সাথে যে 1200 মাইনাস হবে না প্লাস হবে? অ্যাডমিনিস্ট্রেটিভে প্লাস হবে 1200। খরচ বাড়লো না? গুডউইলের খরচটা বাড়লো আর কি, গুডউইল ইম্পেয়ারমেন্ট হলো। এটার কি আর কোনো এন্ট্রি আছে অ্যাডমিনিস্ট্রেটিভ নামে? এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ 1200 ডেবিট হয়েছে, মানে বাড়ছে। তারপর ফ্রম অপারেশন শেয়ার অফ এসেট, এসেটের শেয়ার কত? 30%। এই 26,000-এর 30%, তার থেকে 150 কম। আমরা একটা ওয়ার্কিংস করে রাখছিলাম এটা। ট্যাক্স নিয়ে সাধারণত কিছুই থাকে না, ট্যাক্স একবারে যোগ হয়ে যায়। এই আর কি। আর এনসিআই এর প্রফিটটা এখন আমাদের এখানে একটু ভুল হয়, আমরা মনে করি যে প্রফিট আসছে 1,05,000, 20% এনসিআই, এটা আমরা দিয়ে দিই। আসলে এর 20% এনসিআই পাবে না। এনসিআই পাবে এটার ভিতরে যে সাবসিডিয়ারি যে প্রফিটটা, সেটা তো 39,000। তো সাবসিডিয়ারি প্রফিটটা কি করতে হবে? রিক্যালকুলেট করতে হবে। এই 39,000-কে রিক্যালকুলেট করে আমরা পাইছি 37,000। 37,000-এর হচ্ছে 20% এনসিআই পাবে, যা 7,400। আর এই 98,000 এটা হচ্ছে ফিগার, ঠিক আছে? আছে ভালো চলতেছে। গেলাম তো তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। এখন আপনাদের এ নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যে প্রফিট আর লসটা কি খুব কঠিন মনে হয়েছে নাকি ইজি আছে? এটা একটু ছোট ছিল, আমরা এর পরের দিন একটা বড় অঙ্ক দেখব। এটা পারা যাবে কিনা প্রফিট আর লস? ঠিক আছে, 11:30 বেজে গেছে। কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে স্টপ করছি।